পুতিন নয়, ট্রাম্পকে শায়েস্তা করতেই তৃতীয় বিশ্বযুদ্ধ চান বাইডেন। ইউক্রেনে বন্ধ মার্কিন দূতাবাস। নির্বাচনে জয় পেতে আবারও নোংরা প্রচারণায় বিজেপি। ঝাড়খণ্ডে মুসলিমদের বলেছেন অবৈধ বাংলাদেশি। মাত্র 1 কেজি মাছের ডিমের দাম 42 লাখ টাকা। কেন এত দাম, কারা খায়, এটি কি এই ক্যাভিয়ার মাছ? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। রাশিয়া বা ভ্লাদিমির পুতিন নয়, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে চান দেশটির বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন? এমন প্রশ্ন তুলেছেন খোদ মার্কিন বিশ্লেষকরা। তারা বলছেন, বিদায় বেলাতে রাশিয়ার ভেতরে মার্কিন মিসাইল দিয়ে ইউক্রেনকে হামলা চালানোর অনুমতি দিয়ে গোটা বিশ্বকে পরমাণু যুদ্ধের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন বাইডেন। আর এর মূল টার্গেট পুতিন নয়, নিজ দেশের প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প। 4 বছর আগে ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার প্রতিশোধ নিতে চান 82 বছর বয়সী যুদ্ধবাজ নেতা বাইডেন, বলেছেন বিশ্লেষকরা। এখন কি করবেন পুতিন? ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন রিফাত জামান। যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ঝগড়া আর প্রতিশোধের নেশা কি গোটা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে? রাশিয়ার ভেতরে মার্কিন মিসাইল হামলার জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি পরমাণু হামলা চালাবেন? আর এতে কি ইউরোপের দেশগুলো জড়িয়ে পড়বে? এমন প্রশ্ন, শঙ্কা আর আলোচনায় সরগরম গোটা বিশ্ব। সবার নজর এখন রুশ প্রেসিডেন্ট পুতিন আর যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে। তারা কি পদক্ষেপ নেন, সেদিকেই তাকিয়ে বিশ্ব। চলতি সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। নতুন করে শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, তৃতীয় বিশ্বযুদ্ধের। মজার ব্যাপার হলো, এই শঙ্কার পেছনে দায়ী যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিবাদ, ঝগড়া। যুক্তরাষ্ট্রের 82 বছর বয়সী যুদ্ধবাজ নেতা হিসেবে খ্যাত বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের একটি সিদ্ধান্তের পরই এমন সব শঙ্কা দেখা দিয়েছে। গেল সোমবার মার্কিন দূরপাল্লার মিসাইল দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দেন বাইডেন। আর এরপরই রাশিয়ার ভেতরে 6টি মিসাইল হামলা চালিয়েছে ইউক্রেন, যার 5টিকেই মাঝ আকাশে ধ্বংস করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর জেরে পরমাণু হামলার প্রস্তুতিও নিয়েছে রাশিয়া। এরই মধ্যে রাশিয়ার পরমাণু নীতিতে বদল এনেছেন প্রেসিডেন্ট পুতিন। এর ফলে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া। আর সত্যি এমনটা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। হামলার ভয়ে এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইউক্রেনে থাকা মার্কিন দূতাবাস। আতঙ্কে রয়েছে কিয়েভের অধিবাসীরা। আমি আজ খুব ভয় পাচ্ছি। অনেক গণমাধ্যম সম্ভাব্য বিমান হামলা সম্পর্কে সতর্ক করেছে। আমার হাতে ব্যাগ প্রস্তুত আছে। আমি যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ দেখলে নিরাপদে যাওয়ার চেষ্টা করব। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর গোটা বিশ্ব যখন গাজা সহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের আশা করছে, তখন বাইডেনের এমন পদক্ষেপে উল্টো পূর্ব ইউরোপে বাড়ছে পরমাণু হামলার শঙ্কা। পরিস্থিতি যেদিকে মন নিচ্ছে তাতে সংঘাত আরো অনেক দেশে ছড়িয়ে পড়া অবাক ব্যাপার নয়। এরই মধ্যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্কের সরকার দেশের নাগরিক ও সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছে। আর নেটোর সদস্য এই 4 দেশের সাথে মস্কোর যুদ্ধ বাঁধলে তাতে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো শক্তিধর দেশগুলো জড়িয়ে পড়তে পারে। আর তেমনটা হলে সেটি যে তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে নিয়ে আসবে সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আর গোটা বিশ্বের এই আতঙ্কের জন্য খোদ মার্কিন বিশ্লেষকরা দুষছেন দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত বিবাদকে। 4 বছর আগে জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবন, ক্যাপিটাল হিলে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়। বলা হচ্ছে, সেই ঘটনার প্রতিশোধ নিতে ক্ষমতা আর জীবনের শেষ মুহূর্তে এসে যেতে যেতে ট্রাম্প ও গোটা বিশ্বকে আরও একবার ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিতে চেয়েছেন 82 বছর বয়সী বাইডেন। নির্বাচনে জয়ী হয়েই বিশ্বে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইউক্রেনকে কোনোভাবেই নেটোতে যুক্ত করা হবে না বলেও বিবৃতি দিয়েছিলেন তিনি। কিন্তু ইউক্রেনের হাতে মারাত্মক অস্ত্র তুলে দিয়ে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠান চিন্তাভাবনায় জল ঢালার চেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন সমালোচকরা। ক্ষমতা ছাড়ার মাত্র 2 মাস আগে জো বাইডেন কি করে এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, এমন প্রশ্নে এক চমকপ্রদ কৌশলী ব্যাখ্যা দিয়েছে ডেমোক্রেট শিবির। তারা বলছে, জো বাইডেন 4 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি 3 বছর 10 মাসের জন্য নয়। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প কি পদক্ষেপ নেন, তিনি কি যুদ্ধ থামাবেন নাকি আরো বাড়াবেন, সেদিকে তাকিয়ে অপেক্ষায় গোটা বিশ্বের শান্তিপ্রিয় মানুষ। Thank you very much, everybody. রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।
এবার ভারতের ঝাড়খণ্ডের মুসলিম অধিবাসীদের বাংলাদেশি অনুপ্রবেশকারী উল্লেখ করে রাজ্যে উপজাতীয় মুসলিম ভোটারকে ভাগ করতে চেষ্টা করার অভিযোগ উঠেছে মোদির দল বিজেপির বিরুদ্ধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির একাধিক শীর্ষ নেতার দাবি, বাংলাদেশ থেকে মানুষ বেআইনিভাবে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে। নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে বাংলাদেশিদের হেয় করে কুরুচিপূর্ণ একটি ভিডিও করেছে দলটি। তবে স্থানীয় মুসলিমরা বলছেন তারা জন্মসূত্রেই ভারতের নিবন্ধিত নাগরিক। শুধু নির্বাচনে জয় পেতেই আবারও পুরনো ভয়াবহ নোংরা পথ বেছে নিয়েছে বিজেপি। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। ভারতের ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধান বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ। ঝাড়খণ্ডে বাংলাদেশিরা অবাধে অনুপ্রবেশ করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমন বয়ান দিয়েই নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক শীর্ষ নেতা। তবে এবার বাংলাদেশিদের হেয় করে যা করেছে মোদী সরকার তা রীতিমতো বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। ঝাড়খণ্ডের এই নির্বাচনে কথিত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নিয়ে সর্বোচ্চ নির্লজ্জতা দেখিয়েছে বিজেপি। সম্প্রতি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি ভিডিও তৈরি করেছে দলটি। এতে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের একটি সাজানো গোছানো বাড়িতে বসে খাবার খাচ্ছেন ঘরটির বাসিন্দারা। ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। তখন বাড়ির এক লোক দরজা খোলার পর দেখতে পান মাথায় টুপি দেওয়া প্রাপ্তবয়স্ক অনেক মানুষ, কিছু নারী ও অসংখ্য শিশু দাঁড়িয়ে আছে। তারা ওই বাড়িতে ঢুকে পড়ছে এবং বাড়িটি নোংরা করছে। ভিডিওতে দেখানো হয় পুরো বাড়ি আবর্জনা দিয়ে ভরে ফেলছে অনুপ্রবেশকারীরা। তাদের শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে এমন দৃশ্য দেখানো হয়। এর মাধ্যমে মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বোঝানো হয়েছে, যাদের নোংরা হিসেবে দেখানো হয়েছে, যারা বাংলাদেশ থেকে ঝাড়খণ্ডে গিয়ে সেখানকার পরিবেশ নষ্ট করছে। ভিডিওর শেষে এসব সমস্যা দূরীকরণে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলা হয়। ভিডিওটি অত্যন্ত কুরুচিপূর্ণ হওয়ায় ভারতের নির্বাচন কমিশন এটি বিজেপির প্রচারণা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে ভিডিও প্রকাশের পর সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ায় বিজেপির উদ্দেশ্য এরই মধ্যে হাসিল হয়েছে বলা যায়। এখানে সবচেয়ে হতাশাজনক ছিল দর্শকদের মন্তব্য। এমন উদ্ভট একটি ভিডিও দেখেও বিজেপিকে বাহবা দিয়েছে অনেক মানুষ, যা সামগ্রিকভাবে বাংলাদেশিদের নিয়ে ভারতীয়দের মনোভাবকেই প্রশ্নবিদ্ধ করছে। গত কয়েক মাসে ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে যারা প্রচারণা চালিয়েছেন তাদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি সরকারের একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তারা ধারাবাহিকভাবে জনসভায় দাবি করছেন বাংলাদেশ থেকে মানুষ বেআইনিভাবে ঝাড়খণ্ডে প্রবেশ করছে। এর ফলে রাজ্যের আদিবাসী জনসংখ্যা কমছে। রাজ্যে আদিবাসী সংখ্যা কমার প্রধান কারণ হিসেবে এই অনুপ্রবেশকে চিহ্নিত করে সেটাকেই নির্বাচনে প্রধান বিষয় হিসেবে সামনে এনেছে বিজেপি। বিজেপির অভিযোগ ছিল ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনায় জমি নিয়ে বিরোধে জড়াচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। যদিও সেখানে বাংলাদেশিদের কোনো সংশ্লিষ্টতা পায়নি দেশটির উচ্চ আদালত। এমনকি রাজ্যটিতে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্যই দিতে পারেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে কোন উদ্দেশ্যে মোদী সরকার এমন নির্জলা মিথ্যাচার করছে ও কুরুচিপূর্ণ প্রচারণা চালাচ্ছে সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মাত্র 24 ঘন্টার মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। চিরশত্রু ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের সতর্ক করে এই হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি, পরামর্শক মোহাম্মদ জাভেদ লারিজানি। এদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুথিদের ধারাবাহিক মিসাইল হামলার মুখে লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্ট। কয়েক মাস ধরেই পরস্পরের ওপর হামলা পাল্টা হামলার বিপজ্জনক খেলায় মেতে আছে ইরান ও ইসরায়েল। এর জেরে যে কোনো দিন রেড লাইন ছাড়িয়ে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। সেটাই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুরভিসন্ধি বলে অভিমত অনেক বিশ্লেষকের। তিনি চান ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে মিত্র যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকেও মধ্যপ্রাচ্যে টেনে আনতে। তাতে এই অঞ্চলে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য তৈরির পথ প্রশস্ত হবে।
এ লক্ষ্যে বারবার সীমা অতিক্রম করে ইরানের ওপর হামলা চালাচ্ছেন নেতানিয়াহু। সর্বশেষ হামলায় ইরানের পারসিনে অবস্থিত পরমাণু গবেষণা কেন্দ্রে আঘাত হানার দাবি করেছেন তিনি। তেল আবিবের উদ্ধত আচরণে প্রচণ্ড ক্ষুব্ধ তেহরান। এ অবস্থায় সর্বশক্তি দিয়ে শত্রুর ওপর বদলা নেয়ার হুঙ্কার দিয়ে যাচ্ছে তারা। প্রয়োজনে পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সহযোগী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ লারিজানি। ইরানি গণমাধ্যম আইরিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পশ্চিমারা ইরানের ব্যাপারে ভ্রান্ত ধারণা নিয়ে আছে। তারা মনে করে ইরান ৪৮ ঘণ্টার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম, কিন্তু বাস্তবে এর জন্য প্রয়োজন মাত্র ২৪ ঘণ্টা। আক্রান্ত হওয়ার হুমকি দেখা দিলে ইরান যে কোনো মুহূর্তে নিজেদের পারমাণবিক নীতিতে বদল আনবে হুঁশিয়ারি দিয়ে লারিজানি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অদম্য। শত্রুদের যে কোনো হুমকিকে সর্বোচ্চ শক্তি দিয়ে মোকাবেলা করা হবে। এর আগে গত সপ্তাহে ইরানের পারমাণবিক কর্মসূচির হালনাগাদ জানতে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর প্রধান দেশটি সফর করেন। তার ওই সফর ঘিরে IAEA ও পশ্চিমা দেশগুলোর সাথে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে তেহরানের। এরই মাঝে পারমাণবিক চুক্তির শর্ত না মানার অভিযোগে IAEA এর পরবর্তী বৈঠকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। তবে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আপোষ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে তেহরান। লারিজানি বলেন, বারবার সতর্ক করে দেয়া হয়েছে, ইরানের পরমাণু স্থাপনা আক্রান্ত হলে পশ্চিমাদের ভুগতে হবে। তেহরান আর পশ্চিমাদের সাথে করা পরমাণু চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। তেহরানের কঠোর এই অবস্থানে নতুন করে চাপে পড়েছে পশ্চিমারা। এদিকে ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের একের পর এক মিসাইল ও ড্রোন হামলার মধ্যে লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। ৩ মাস লোহিত সাগরে মোতায়েন ছিল এই রণতরী। এর মাঝে বেশ কয়েকবার এটি লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। সর্বশেষ ১২ নভেম্বর এটি লক্ষ্য করে চালানো হামলা সফল হয়েছে বলে দাবি করেছে তারা। হুতিরা জানায়, ওই হামলার পরপরই ইয়েমেন উপকূল থেকে কয়েকশো মাইল দূরে সরে যেতে বাধ্য হয় আব্রাহাম লিঙ্কন। তবে হামলায় যুদ্ধজাহাজের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ার দাবি করেছে মার্কিন নৌবাহিনী। এরপরও লোহিত সাগর থেকে এই যুদ্ধজাহাজ সরিয়ে নেয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের এক ধরনের পিছু হটা হিসেবে দেখছেন অনেকেই। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এবার শিক্ষামন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট WWE এর সাবেক সহকারী প্রধান নির্বাহী লিন্ডা ম্যাকমোহনের নাম ঘোষণা করলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এবারের পছন্দ লিন্ডা ও বিতর্কে বাইরে নন। যৌন নিপীড়কদের প্রশ্রয়ের মামলার আসামি তিনি। লিন্ডার কাজের ভূয়সী প্রশংসা করে বিবৃতি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, দুর্দান্ত কাজ করেছেন লিন্ডা। ট্রাম্পের বিশ্বাস, তিনি শিক্ষামন্ত্রী হিসেবেও গুণগত শিক্ষা ব্যবস্থার ধারণা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে প্রশংসনীয় কাজ করবেন। ট্রাম্পের প্রথম মেয়াদকালে 2017 থেকে 19 সাল পর্যন্ত স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রশাসক হিসেবে কাজ করেছেন তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার জন্য গঠিত ট্রাম্পের ট্রানজিশন টিমের কো চেয়ারম্যানের দায়িত্বেও আছেন এই লিন্ডা। এবছর জুলাইয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরে $8,14,600 অনুদান দিয়েছেন তিনি। আর অক্টোবরে নতুন এক মামলায় লিন্ডার বিষয়ে বলা হয়েছে, রেসলিং এর ঘোষক মেলভিন ফিলিপস জুনিয়রের হাতে অল্প বয়সী ছেলেদের যৌন নিপীড়নের ঘটনা ঠেকাতে ব্যবস্থা নেননি তিনি। যদিও লিন্ডার আইনজীবীর দাবি, অভিযোগগুলো মিথ্যা, অযৌক্তিক, মানহানিকর আর অগ্রহণযোগ্য। যুক্তরাষ্ট্রের ইলিয়ন অঙ্গরাজ্যে ফিলিস্তিনি বংশোদ্ভূত দম্পতির প্রতি বর্ণবিদ্বেষী আচরণ ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগে এক বৃদ্ধার বিরুদ্ধে হেট ক্রাইমের অভিযোগ গঠন করে কারাগারে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এই মামলায় পরবর্তী শুনানি আগামী 16 ডিসেম্বর। গত 16 নভেম্বর শিকাগোর 20 মাইল পশ্চিমে শহরতলি ডাউনার গ্রাভে হেনস্থার শিকার হন ওই ফিলিস্তিনি দম্পতি। প্যানোর ব্রেড নামের একটি দোকানের ভেতরে ওয়াসিম জারহান ও তার সন্তান সম্ভবা স্ত্রীর প্রতি তেড়ে যান অভিযুক্ত আলেকজান্ড্রা জুস্তাকিউইক্স। এই আচরণে মোবাইলের ভিডিও ধারণ করা ওয়াসিমের স্ত্রীকে আঘাত করেন ওই বৃদ্ধা। হাতে থাকা গরম কফি ও ফিলিস্তিনি দম্পতির দিকে ছুঁড়ে মারার চেষ্টা চালান তিনি। মূলত ওয়াসিমের গায়ে থাকা টি শার্টে ফিলিস্তিনি শব্দটি লেখা থাকায় চরম ক্ষুব্ধ হয়ে গালাগাল শুরু করেন আলেকজান্দ্রিয়া। ভিডিওটি ভাইরাল হয়ে গেলে অভিযুক্ত বৃদ্ধাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার 64 বছরের আলেকজান্দ্রিয়া
চান্দ্রিয়াকে আদালতে তোলা হলে হেট ক্রাইমের 3টি অভিযোগ গঠন করা হয়। কাউন্সিল অফ ইসলামিক রিলেশনস শিকাগো বলছে কোনো সভ্য সমাজে এমন হতে পারে না। শিকাগো টাইমসের দেয়া সাক্ষাৎকারে ওয়াসিম জানায় আগেও একাধিকবার এমন হেনস্থার শিকার হয়েছেন। 1 কেজি মাছের ডিম 42 লাখ টাকা। কি বিশ্বাস হচ্ছে না? বিশ্বের দামি সব খাবারগুলোর তালিকায় উপরের দিকেই রয়েছে ক্যাভিয়ার নামক এই বিশেষ মাছের ডিমটি। একসময় ছিল গরিব জেলেদের খাবার, কিন্তু এখন পুতিন, ইলন মাস্ক বা শাহরুখ খানের মতো ধনকুবেরদের পাতেই থাকে ক্যাভিয়ার। কিন্তু কি কারণে খাবারটির দাম এত বেশি? ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। 1 কেজি মাছের ডিমের দাম 42 লাখ টাকা। সেই ডিম খাচ্ছেন পুতিন, ইলন মাস্ক, নীতা আম্বানি, শাহরুখ খান বা ডোনাল্ড ট্রাম্প। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, বিশ্বের দামি সব খাবারের তালিকায় উপরের দিকেই রয়েছে ক্যাভিয়ার নামক এই বিশেষ খাবারটি, যা মূলত স্টার্জেন নামের এক মাছের ডিম। কিন্তু কি এমন বিশেষত্ব এই ডিমের? কেনই বা এর দাম এত বেশি? এখন অনেক বেশি দামি হলেও একসময় এই খাবারটি ছিল গরিব জেলেদের খাবার। 19 শতকের দিকে আমেরিকাতে প্রাকৃতিকভাবেই স্টার্জেন মাছের প্রাচুর্য ছিল। জেলেরা যখন সেই মাছ শিকার করত, তখন মাছ তারা বিক্রি করে দিলেও ডিমটা নিজেরা আলুর সাথে রান্না করে খেত। এছাড়াও সে সময় আমেরিকার ছোট ছোট সেলুন বা পাবে ফ্রি বা কমপ্লিমেন্টারি খাবার হিসেবে টেবিলেই রেখে দেওয়া হতো ক্যাভিয়ার। এছাড়াও ইউরোপে এই মাছের ডিম শূকরকে খাওয়ানো হতো, এমনকি মাছ শিকারের পর ডিম ফেলে দেওয়া হতো সমুদ্র সৈকতে। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় 20 শতাব্দীর শেষ দিকে। ফ্রি বা কম দামি হওয়ায় এক বিরাট অংশের মানুষ অভ্যস্ত হয়ে যায় এই খাবারে। 19 শতকে স্টার্জেন মাছের প্রাচুর্য থাকলেও 20 শতাব্দীতে উল্লেখজনকভাবে কমতে থাকে এই মাছ। এমনকি 2010 সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার স্টার্জেন মাছের 18টি প্রজাতিকে লাল তালিকাভুক্ত করে, অর্থাৎ এই 18টি প্রজাতি যে কোনো সময় বিলুপ্ত হয়ে যেতে পারে। মাছ বিলুপ্তির পর্যায়ে, আর তাই মাছের ডিম তথা ক্যাভিয়ারের দাম পৌঁছে যায় তুঙ্গে। গরিব জেলেদের পাতের এই খাবারটি ধীরে ধীরে চলে যায় ইলন মাস্ক বা ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বের বড় বড় ধনকুবেরদের পাতে। বর্তমানে কোরিয়া ও চায়নায় কিছু খামারে কৃত্রিম পরিবেশে স্টার্জেন ফিশ চাষ করা হচ্ছে এবং ক্যাভিয়ার উৎপাদন করা হচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে এখনও ক্যাভিয়ার আমদানি, উৎপাদন ও বিক্রিতে রয়েছে কঠোর বিধিনিষেধ। এছাড়াও ক্যাভিয়ার উৎপাদনের প্রক্রিয়াও বেশ জটিল। একটি স্ত্রী স্টার্জেন মাছের পেটে ডিম আসতে সময় নেয় অন্তত 13 বছর, আর ডিম আসার পরেও একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হয়। সময়ের আগে ডিম সংগ্রহ করলে স্বাদ আশানুরূপ হয় না, আবার সময়ের পরে ডিম থেকে মাছ জন্ম নিয়ে নেয়। তাই সঠিক সময়ে ক্যাভিয়ার সংগ্রহ করাটা জরুরি। আগে মাছের পেট কেটে ডিম সংগ্রহ করা হতো, তবে ইদানিং বিভিন্ন হরমোন ইঞ্জেকশন দিয়ে জীবিত অবস্থাতেই ডিম সংগ্রহ করা যায়। আর ডিম সংগ্রহের পর প্রতিটা ডিম আলাদা আলাদা করে পরীক্ষা করে তারপর প্রক্রিয়াজাত করে বাজারে ছাড়া হয়, যার ফলে বর্তমানে 1 কেজি ক্যাভিয়ারের দাম দাঁড়িয়েছে অন্তত 35,000 মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার দাম দাঁড়ায় প্রায় 42 লাখ টাকা। বিশ্বের অনেক দেশেই ক্যাভিয়ার এখন ছোট ছোট ক্যানে করে বিক্রি করা হয়, তবে তা শুধুমাত্র বিশেষ কিছু জায়গায়। আপনি চাইলেই বাংলাদেশে বসেই চেখে দেখতে পারেন মহামূল্যবান এই খাবারটি, তবে মাত্র 2 আউন্স বা 10 চামচ ক্যাভিয়ারের জন্য আপনাকে গুনতে হবে 20,000 টাকারও বেশি। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ হাজার বছরের পুরনো। আদিম যুগে পাহাড়ের চূড়া থেকে শুরু করে উঁচু জায়গা এবং মানুষ বুঝতে চাইতো গ্রহ নক্ষত্রের পরিক্রমা, দিনরাতের তফাৎ কিংবা ফসলের মৌসুম কখন আসবে, এমন নানা কারণে রাখতে হতো আকাশের খোঁজ খবর। আধুনিক যুগে এখন আর পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করতে হয় না। মহাকাশে ছড়ানো ছিটানো মানুষের পাঠানো বিশেষ মেশিন পাঠায় প্রতি মুহূর্তের খবর। গ্রহ নক্ষত্রের মতো এরাও নিজস্ব কক্ষপথে উড়ে বেড়ায়। কোনোটার কাজ নজরদারি, কোনোটা আবার জানান দেয় আবহাওয়ার গতিবিধি, কোনোটা আবার কাজে লাগে যোগাযোগের মাধ্যম হিসেবে। স্পেস জুড়ে থাকা স্যাটেলাইটের নামে পরিচিত এসব যান্ত্রিক পাহারাদার নিয়ে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভাবুন তো, আজকের ইন্টারনেট, আবহাওয়া পূর্বাভাস, জিপিএস ছাড়া আমাদের জীবন কেমন হতো? একসময় কিন্তু এসব তথ্যের জন্য মানুষ নির্ভর করত প্রকৃতির উপর, কিন্তু এখন মহাকাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষের তৈরি বিশেষ মেশিন পাঠাচ্ছে প্রতি মুহূর্তের তথ্য। পৃথিবীর কক্ষপথে ঘুরে বেড়ানো স্যাটেলাইট নামে পরিচিত অসংখ্য উপগ্রহ হয়ে উঠছে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। মহাকাশের কৃত্রিম উপগ্রহগুলো আকারে ভিন্ন ভিন্ন হতে পারে,
ক্ষুদ্র ন্যানো স্যাটেলাইট থেকে শুরু করে বৃহৎ জিও স্টেশনারি স্যাটেলাইট পর্যন্ত। ছোট উপগ্রহগুলোর আকার প্রায় একটি ছোট্ট বলের সমান থেকে শুরু করে হতে পারে কফি কাপের মতো। অন্যদিকে বড় উপগ্রহগুলো একটি বড় বাসের সমানও হতে পারে। আপনি জানেন কি, আজ পর্যন্ত মানুষের পাঠানো সবচেয়ে বড় উপগ্রহটি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যা একটি বিশাল গবেষণাগার হিসাবে কাজ করে। প্রতিটি উপগ্রহের একটি নিজস্ব কার্যকরণ আছে, যেমন কমিউনিকেশন স্যাটেলাইট আমাদের টেলিভিশন ও ফোনের সিগন্যাল সরবরাহ করে। আবহাওয়া উপগ্রহগুলো আমাদের জানায় কালবৈশাখী কিংবা ঘূর্ণিঝড়ের আগাম বার্তা। স্পাই স্যাটেলাইট বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ, যা নিরাপত্তা এবং গোয়েন্দাগিরিতে সহায়তা করে। ক্ষুদ্র উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইটগুলো বিশেষ করে গবেষণা ও শিক্ষামূলক কাজে ব্যবহৃত হয়। এদের মাধ্যমে মহাকাশ গবেষণায় অংশগ্রহণ করতে পারে ছোট ছোট দেশও, যা একসময় ছিল মানুষের কল্পনার বাইরে। প্রতিটি উপগ্রহের একটি জীবনচক্র আছে। প্রথমে এগুলো তৈরি হয় পৃথিবীর কোনো প্রযুক্তি কেন্দ্রে, তারপর রকেটের মাধ্যমে প্রেরণ করা হয় মহাশূন্যে। মহাকাশে পৌঁছানোর পর উপগ্রহগুলো তাদের নির্ধারিত কাজ শুরু করে দেয়। সাধারণত একটি উপগ্রহ কয়েক বছর থেকে কয়েক দশক পর্যন্ত টিকে থাকে। এরপর এদের অনেকেই বিকল হয়ে পড়ে এবং পরিণত হয় মহাকাশের আবর্জনায়। বর্তমানে মহাকাশে প্রায় হাজার হাজার বিকল উপগ্রহ এবং অন্যান্য ধ্বংসাবশেষ ভেসে বেড়াচ্ছে। এই ধ্বংসাবশেষগুলো নতুন উপগ্রহ এবং মহাকাশযানের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বিজ্ঞানীরা এখন নতুন উপায় খুঁজছেন, যাতে করে ব্যবহার অনুপযোগী এসব উপগ্রহ পুনর্ব্যবহার করা যায় কিংবা কক্ষপথ থেকে সরিয়ে নিরাপদে ধ্বংস করে দেওয়া যায়। মহাকাশকে পরিচ্ছন্ন রাখতে এক ধরনের পদ্ধতির আশ্রয় নিচ্ছেন বিজ্ঞানীরা। অরবিটাল ক্লিন আপ নামের উদ্ভাবনী পদক্ষেপটি স্পেস হিস্টোরির অন্যতম আবিষ্কার। এই প্রযুক্তির সহায়তায় বিজ্ঞানীরা এমন উপগ্রহ তৈরি করছেন যা মিশন শেষে নিজে নিজেই ধ্বংস হয়ে যায়। কখনো কখনো আবার রিপ্রোগ্রামিং করে এসব স্যাটেলাইটকে ব্যবহার করা যায় অন্য কাজে। উপগ্রহ বা স্যাটেলাইট আধুনিক সভ্যতার ভবিষ্যতের জানালা। এর সাহায্যে ইলন মাস্কের স্টারলিংক থেকে শুরু করে প্রতিনিয়ত তৈরি হচ্ছে যোগাযোগ, নজরদারি ও তথ্য সংগ্রহের বিপুল সমারোহ। একদিন মহাকাশের এই প্রযুক্তি হয়তো আমাদের গ্রহ ছাড়িয়ে মানুষকে নিয়ে যাবে মহাবিশ্বের অন্য কোথাও, যেখানে হয়তো হবে মানুষের নতুন বসতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সৌদি ভিশন 2030 এই প্রকল্পে কাজ করতে গিয়ে 2017 সাল থেকে এখন পর্যন্ত 21,000-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই শ্রমিকদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, বাংলাদেশি ও নেপালি। কিংডম আন্ডারকভার্ড ইনসাইড সৌদি আরব নামের একটি ডকুমেন্টারিতে বলা হয়, শ্রমিকদের জন্য বিপজ্জনক ও অমানবিক কাজের পরিবেশ তৈরি করে রেখেছে সৌদি। তবে এই ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে কর্তৃপক্ষ। বলেছে, সৌদি আরবে শ্রমিক মৃত্যুর হার সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এমবিএস তার দেশ নিয়ে আন্তর্জাতিক ভাবমূর্তি পরিবর্তন করতে $1 ট্রিলিয়ন ব্যয় করছেন। তবে এমবিএসের শাসন আমলে সৌদি আরবের রূপান্তরের পেছনে যে বিপজ্জনক বাস্তবতা রয়েছে, সেটিও ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। অভিযোগ উঠেছে, সৌদি ভিশন 2030 প্রকল্পের অধীনে কাজ করতে গিয়ে 2017 সাল থেকে 21,000-এরও বেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয়, বাংলাদেশি এবং নেপালি শ্রমিক। এই দাবি একটি ডকুমেন্টারিতে উঠে আসে, যার নাম কিংডম আনকভার্ড ইনসাইড সৌদি আরাবিয়া। সেখানে এমবিএস এর প্রকল্পে অবৈধ কর্মপরিস্থিতির প্রমাণ সংগ্রহ করা হয় এবং শ্রমিকদের সাথে দাসের মতো আচরণ করার চিত্র উন্মোচিত হয়। আইটিভি এর ডকুমেন্টারিতে শ্রমিকরা 16 ঘন্টার কর্মদিবস এবং দ্য লাইন প্রকল্পে বিপজ্জনক কাজের পরিবেশ নিয়েও সাক্ষাৎকার দিয়েছেন। তবে এসব দাবি অস্বীকার করেছে সৌদি আরব। তারা বলছে, এই কাজগুলোর সাথে সম্পর্কিত মৃত্যুর হার প্রতি 1 লাখে 1%। এই সংখ্যাকে তারা বিশ্বব্যাপী সবচেয়ে কম মৃত্যু হার বলেও উল্লেখ করে। সৌদি ভিশন 2030 প্রকল্পের মধ্যে বেশ কিছু মেগা প্রকল্পের নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রেড সি এবং নিয়মে, যেখানে দ্য লাইন নামক একটি 500 মিটার উঁচু এবং আয়নার মতো লিনিয়ার শহর নির্মাণ চলছে। 2024 সালে বিবিসি নিউজে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, দ্য লাইনের কাজে লিথাল ফোর্স ব্যবহারের অনুমতিও দেয় সৌদি আরব।
একজন নির্বাসিত সৌদি গোয়েন্দা কর্মকর্তা কর্নেল রাবি আলিনেজি, যিনি বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন, বিবিসি নিউজকে জানান তাদেরকে উপজাতি গ্রামবাসীদের উচ্ছেদ করার জন্য আদেশ দেওয়া হয়েছিল। সে সময় যারা প্রতিরোধ করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ারও আদেশ দেওয়া হয়। দ্য B1M একটি খবরে জানিয়েছে 2025 সালের শুরুর দিকে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ পুনরায় চালু হতে যাচ্ছে, যা 2028 সালের ভেতর সম্পন্ন হতে পারে। এটি সম্পন্ন হলে দুবাইয়ের 828 মিটার উঁচু বুর্জ খালিফাকে ছাপিয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন হবে জেদ্দা টাওয়ার। 2013 সালে প্রকল্পটির নির্মাণ কাজ শুরু হয়, তবে 2017 সালে সৌদি আরবের দুর্নীতির বিরুদ্ধে অভিযানের সময় এবং পরে করোনা মহামারীর শুরুর দিকে এর নির্মাণ কাজ বন্ধ থাকে। ওদিকে 2010 সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর কাতারেও 6500 জনেরও বেশি অভিবাসী শ্রমিক মারা যায়। গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে জানা যায় এই শ্রমিকরা বেশিরভাগই ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। প্রতিবেদনের কারণে সৌদি আরবের প্রকল্পগুলোতে কর্মরত বিশ্বের শীর্ষস্থানীয় স্থপতি, প্রকৌশলী এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর উপরও চাপ সৃষ্টি হয়েছে। আর্কিটেক্টস জার্নাল, হার্টউইক স্টুডিও, পপুলাস, ফস্টার প্লাস পার্টনার্স এবং জাহা হাদিদ আর্কিটেক্টসের কাছে দাবিগুলোর বিষয়ে জানতে চাওয়া হলে তাদের কাছ থেকেও আর সাড়া পাওয়া যায়নি। ইফাত জাহান, বাংলাভিশন। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।